আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই অধ্যায়টার আজকে হচ্ছে আমরা ওয়ান শট ক্লাস করব এবং এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের যত টাইপের বেসিক আছে বইটা প্রথমত দেখব এবং বইয়ের যে বেসিক জায়গাগুলো একদম আমাদের পড়তে হবে সাজেশন আকারে পড়াই দিব। অ্যান্ড হচ্ছে আমরা ফাইনালি এই অধ্যায়ের আমাদের সাজেশন ভিত্তিক এমসিকিউ প্রায় 200 মতো এমসিকিউ আমি এই অধ্যায়ের সলভ করাই দেবো। সবগুলাই তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় আসার মতো একটা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউই তোমার জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে হচ্ছে এসকিউগুলোও দেখাই দেবো তোমার বই থেকে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তোমার জন্য জীববিজ্ঞান যদি তুমি প্রথম অধ্যায় কোনো দিন না পড়ে থাকো, তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আজকের ক্লাসে এইভাবে পড়লেই মোর দেন এনাফ, ঠিক আছে? এর চাইতে তোমার হচ্ছে বেশি প্রিপারেশন যদি নিতে চাও তুমি নিজে নিজে পড়বা। এই ক্লাসটা তোমার জন্য মূলত হেল্পফুল হবে তুমি কিভাবে পড়াশোনাটা করবা জীববিজ্ঞানের এই প্রথম অধ্যায়টাকে। অ্যান্ড হচ্ছে আমি তোমাকে যেটা পড়াবো জীববিজ্ঞানের প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাকে ভেঙে ভেঙে বুঝাই দেবো, ঠিক আছে? যদি লিখে লিখে না পারি আমি তোমাকে বুঝাই দেবো, জাস্ট ক্লাসটা করলেই হবে, মোর দেন এনাফ, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো আজকে মূলত আমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়, তাই না? তাহলে জীববিজ্ঞানের প্রথম অধ্যায় আমি একটু স্লাইডটা বের করি, আমাদের বইটা একটু বের করি, বইটা। ওকে, তাহলে জীববিজ্ঞান আমাদের বই, তাই না? তাহলে একটু জাস্ট ওয়েট, আমি জাস্ট স্লাইডটা ওপেন করি। তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে কি কি পড়তে হবে, মেনলি কি কি পড়তে হবে সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য, সব কিছু আমি A to Z তোমাকে আমি দেখাই দেবো। দেখো প্রথমত আমাদের জীববিজ্ঞানের এই অধ্যায়ে যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবের হচ্ছে কি আমাদের এই যে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, তাই না? জীবন পাঠ নিয়ে জানতে হবে এবং কি কি তুমি এই বিষয়ে ধারণা নিতে পারবে এখানে দেওয়াই আছে, সমস্যা নেই। আমরা ডিরেক্ট একদম পড়ায় চলে যাই, ঠিক আছে? এখন জীববিজ্ঞানে আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এই জায়গাটা, জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলে? বায়োলজি বলে। তাহলে এই জায়গাটা একটু হচ্ছে চাইলে নোট নিতে পারো, নাহলে এমনি জাস্ট ক্লাসটা করো। তাহলে প্রথম আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে পারি। আমরা হচ্ছে জীববিজ্ঞানকে আমি জাস্ট দাগায় পড়াই, তাহলে হবে। তোমরা যারা ক্লাস করবা একটু বইটা সাথে নিয়ে বসে যাবা, অ্যান্ড হচ্ছে ভাইয়ের সাথে সাথে একটু দাগায় ফেলবা, তাহলেই হবে। দেখো আমি হচ্ছে দাগাই দিচ্ছি তোমাকে সুন্দর করে, কোন জায়গাগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কিছু, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা একটু দাগাই। তাহলে দেখো ইংরেজি জীববিজ্ঞানকে ইংরেজিতে জীববিজ্ঞানকে কি বলে? বায়োলজি বলে, ঠিক আছে? এবং এই বায়োলজি শব্দটা একটা হচ্ছে গ্রিক শব্দ, বায়োলজি শব্দটা হচ্ছে আমাদের একটা গ্রিক শব্দ, ঠিক আছে? তো বায়োলজি শব্দটা কোন শব্দ? গ্রিক শব্দ। ওকে, তো এটা একটু পড়ে নিবা। ওকে, তো বায়োলজি শব্দটা কি? গ্রিক শব্দ। তাহলে আমি জাস্ট সময় নষ্ট না করি আমি জাস্ট দাগাই দিই। তাহলে এখন দেখো বায়োলজি গ্রিক শব্দ কোন দুইটা শব্দ থেকে আসছে? আমাদের বায়োস শব্দের অর্থ কি? জীবন। এটা প্রত্যেকটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং লোগোস শব্দের অর্থ কি? আমাদের হচ্ছে জ্ঞান। লোগোস শব্দের অর্থ জ্ঞান, এই দুটো শব্দের মাধ্যমে গঠন করা হয়েছে। ওকে, তাহলে বায়োলজি চর্চাকে আমাদের এই যে বিভিন্ন ধরনের আলোচনা করছে, আমাদের বায়োলজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান বা জীববিজ্ঞানকে দুইটা শাখাতে আমরা ভাগ করতে পারি। প্রথমত একটা ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞান জিনিসটা কি? আসো ভৌত জীববিজ্ঞান, এই যে ভৌত জীববিজ্ঞান হচ্ছে যে শাখায় তত্ত্বীয় বিষয়গুলো বেশি আলোচনা করা হয়েছে। মনে করো জীববিজ্ঞানের যে শাখায় তুমি কিভাবে সংজ্ঞাটা দিবা, এটা একটা সংজ্ঞা হতে পারে যে ভৌত জীববিজ্ঞান বলতে কি বুঝো। এটা তো আমার একটা ক খ টাইপের কোশ্চেন হতে পারে, তো তুমি এটা কিভাবে বলবা যে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তাকে আমাদের কি বলে? ভৌত জীববিজ্ঞান বলে। পারবা না? পারবা। এটা হচ্ছে পারা উচিত, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? তো ভৌত জীববিজ্ঞানের আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের পাঠ আছে, এই পাঠগুলো একটু ইম্পর্টেন্ট। এই যে অঙ্গ সংস্থান, এই যে বহি অঙ্গ সংস্থান, কোনটা? এক্সটার্নাল মরফোলজি। আমাদের অঙ্গ সংস্থানকে ইংরেজিতে মরফোলজি বলা হয়। যখন জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয় কোথায়? অঙ্গ সংস্থানিক। জীববিজ্ঞানের কোন শাখায়? ফলিত শাখায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউ এর জন্য এভাবে দিবে যে জীববিজ্ঞানের কোন শাখায় বা কোন জীববিজ্ঞানে আমাদের দৈহিক গঠন নিয়ে বর্ণনা করা হয়? ভৌত জীববিজ্ঞানে, অর্থাৎ তত্ত্বীয় বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছে, আমাদের গবেষণা টাইপের জিনিসগুলোকে প্রাধান্য কম দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসকে বলা হয় আমাদের ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যাকে কি বলা হয়? ট্যাক্সোনমি। এটা মনে রাখবে, শ্রেণীবিন্যাস বিদ্যাকে কি বলা হয়? ট্যাক্সোনমি। এবং ট্যাক্সোনমি নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, একটা জীবকে কয় ভাগে ভাগ করতে পারি,
কার পরিচয় কী, এটা আমরা জানতে পারি শ্রেণীবিন্যাসের মাধ্যমে। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটু পড়বা। এবার শরীরবিদ্যা। শরীরবিদ্যা বলতে তোমার বোঝায় হচ্ছে বিভিন্ন জীবের হচ্ছে আমাদের যে শরীরে আছে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলো হচ্ছে আমাদের শরীরবিদ্যার অংশগ্রহণ। তারপর আমাদের শরীরে কী হয়, শোষণ হয়, উদ্ভিদের শরীরে কী হয়, সালোক সংশ্লেষণ হয়, এই বিষয়গুলো। আমাদের রেচন হয়, রেচন বলতে আমরা হচ্ছে এই যে খাওয়া দাওয়া করি, রেচন প্রক্রিয়া, হজম করি, তারপরে হচ্ছে মলত্যাগ করি, যেই প্রক্রিয়াটাই আমাদের হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা একটা হচ্ছে রেচন প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে কার অন্তর্ভুক্ত, আমাদের শরীরবিদ্যার অন্তর্ভুক্ত। এটা জাস্ট আমাদের শরীরবিদ্যার অন্তর্ভুক্ত। এটা জাস্ট প্যাটার্নটা দেখো, তুমি জাস্ট প্যাটার্নটা দেখো, তুমি শব্দের সাথে, মূল শব্দের সাথে জাস্ট প্যাটার্নটা ফলো করবে। অঙ্গ সংস্থান তার মানে অঙ্গ রিলেটেড সব কিছু, তাই না? শ্রেণী বিন্যাস বিদ্যা, বিন্যাস মানে সাজানো, বিন্যাস মানে সাজানো, তাহলে সাজানো থাকবে। ওকে, শরীরবিদ্যা মানে শরীর নিয়ে যত টাইপের আলোচনা আছে সেখানে হচ্ছে আলোচনা হবে, তাই না? উদ্ভিদ এবং প্রাণী দুই ধরনেরই, কারণ দুইটাই হচ্ছে জীববিজ্ঞানের অংশ। এই যে এটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এটা একটু স্টার মার্ক করে দাগায় রাখবা, এটা একটু স্টার মার্ক করে দাগায় রাখবা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট। হিস্টোলজি জিনিসটা কি, টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী। এটা অনেক ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে টিস্যু সমূহের বিন্যাস, গঠন এবং কার্যাবলী, টিস্যু সমূহের বিন্যাস, গঠন এবং কার্যাবলী। এই জিনিসটা কোন ভৌত জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, এইগুলো এটা এই টাইপের তোমার এমসিকিউ আসবে, ঠিক আছে? এবং এখান থেকে আমাদের এইটুকুই পড়তে হবে, ভ্রূণবিদ্যা। তাহলে তুমি দেখো হিস্টোলজি মানে মনে রাখবা, হিস্টোলজি আরও একটা সুন্দর করে মনে রাখা যায়, এই যে হিস্টোলজির দন্তা স আছে, হিস্টোলজির দন্তা স আছে, তাই না? এই দন্তা স এর সাথে মনে রাখবা এই যে টিস্যুতে কী আছে, দন্তা স আছে, আবার বিন্যাসে কী আছে, দন্তা স আছে, ঠিক আছে? এগুলো মনে রাখবা, তাহলেই হবে। আমি তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি যে হিস্টোলজি তুমি প্যাটার্নটা কীভাবে ধরবা, দেখেই কীভাবে অ্যান্সার করতে পারবে, সেই টেকনিকটাই আমি তোমাকে শিখাই দিচ্ছি। বায়োলজির ক্ষেত্রে এই লাস্ট মুহূর্তে তুমি চাইলে সব কিছু পরে কভার করতে পারবে না, অ্যান্ড হচ্ছে রিডিং পরে সম্ভব না। তুমি জাস্ট বারবার রিভিশন দিবা, তোমার জন্য যেগুলো এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোশ্চিন অ্যানালাইসিস করবে, অ্যান্ড ওই টাইপের কোশ্চিনগুলাই বারবার রিভিশন দেবা, অ্যান্ড ওই টপিকগুলাই বারবার পড়বা। দেখবা তুমি 90+ মার্ক, 95+ মার্ক এমনিতে তুলতে পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট ভাইয়ের উপর বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এবার ভ্রূণবিদ্যা। ভ্রূণ বলতে কি বোঝায়, আমাদের বাচ্চা যেখান থেকে জন্মগ্রহণ করে সেই অংশটাকে বলা হয় ভ্রূণবিদ্যা, তাই না? তো ওই টাইপের কিছু একটা থাকবে। তাহলে দেখো ভ্রূণবিদ্যা, ভ্রূণে আমাদের কি হয়, জনন কোষ থাকে। এই যে দুই ধরনের দুইটা কোষ থাকে, তাই না? এভাবে কোষ থাকে, হ্যাপ্লয়েড, ডিম্বয়েড কোষ। এই দুটো আবার কি হয়, 2n এ পরিণত হয়, n এখান থেকে 2n, তাহলে এখান থেকে জাইগোট তৈরি হয়। তো এই জায়গাগুলো আমাদের কোথায় আলোচনা হবে, আমাদের হচ্ছে ভ্রূণবিদ্যায় আলোচনা হবে। তো এই যে ভ্রূণবিদ্যায় আমাদের হচ্ছে আলোচনা করছে এটা, তাহলে ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি, তুমি চাইলে এটা মনে রাখতে পারো, নাও পারো, কিন্তু ভ্রূণবিদ্যায় কী হবে, আমাদের কী টাইপের মনে রাখতে হবে, আমাদের ভ্রূণ টাইপের সব কিছু। তাহলে কোষের উৎপত্তি, জনন কোষের উৎপত্তি, তাহলে ভ্রূণবিদ্যা থেকে উৎপন্ন হয়, জনন কোষের উৎপত্তি কোথায় উৎপন্ন হয় বলো তো? জনন কোষের উৎপত্তি হয় আমাদের ভ্রূণবিদ্যা থেকে। জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি। তাহলে তো এটা মনে রাখার প্রয়োজন নেই, কারণ ভ্রূণ মানেই ভ্রূণবিদ্যা। একদম মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে, ভ্রূণ মানে ভ্রূণবিদ্যা, ঠিক আছে? এবার গঠন, পরিস্ফুটন, বিকাশ, ঠিক আছে? তারপর ভ্রূণের ভ্রূণের পরিস্ফুটন, তারপরে ভ্রূণের বিকাশ কোথায় হয়, ভ্রূণবিদ্যাতে হয়, ঠিক আছে? এটা জাস্ট তুমি মনে রাখবে, এই যে নিষিক্ত জায়গোট মানে হচ্ছে ভ্রূণ, এবং জনন কোষের উৎপত্তি, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা ভালো মতো মনে রাখবা। এবার আসো কোষবিদ্যা। কোষ মানে কি, কোষ হচ্ছে আমাদের উদ্ভিদের কোষ হতে পারে, প্রাণীর কোষ হতে পারে, আমাদের দেহের কার্যাবলীর একক যেটা, অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম কণিকা যেটা থাকে, একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে পরমাণু। তো আমাদের দেহের গঠনের বা উদ্ভিদের গঠনের আমাদের ক্ষুদ্রতম যে অংশটা, সেটাকে বলা হয় আমাদের কোষ। ওইটাই আমাদের হচ্ছে দৈহিক কার্যাবলীর একক, ঠিক আছে? কারণ হচ্ছে কোষগুলা পাট করে সাজানো, এবং কোষ থেকে আমাদের টিস্যু তৈরি, টিস্যু থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের তৈরি হয়েছে, এভাবে আসছে। তারপর কঙ্কালতন্ত্রের মাধ্যমে আমাদের দেহটাকে আচ্ছন্ন করে আমাদের মাংসপিণ্ড তৈরি হয়ে আমরা হচ্ছে দেহের অবয়বটা সৃষ্টি হয়েছে এভাবে, ঠিক আছে? তো প্রথম যেটা আমাদের প্রয়োজন দেহ গঠনের জন্য, সেটা হচ্ছে কোষ। এ কারণে কোষের কার্যাবলীর একক বলা হয় এটাকে, ঠিক আছে? তো এই যে কোষবিদ্যাতে কি থাকবে, জীবদেহের কোষের গঠন নিয়ে আলোচনা করবে, এবং কার্যাবলী, বিভাজন, কোষ বিভাজন, এইগুলো নিয়ে আলোচনা হবে কোথায়, কোষবিদ্যাতে। এবার বংশগতিবিদ্যা, মনে রাখবা বংশগতিবিদ্যা মানে বংশগতিকে বলা হয় জেনেটিক্স। কি বলা হয়, জেনেটিক্স। এবং জেনেটিক্সের আমাদের মূল যেটা, আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা বা হচ্ছে আমাদের মেন্ডেলিভ সম্ভবত এটা আবিষ্কার করছে, ঠিক আছে? জেনেটিক্সটা আমি যদি ভুল না করি। তাহলে দেখো বংশগতিবিদ্যা মানে মনে রাখবা জিন এবং জীবের বংশগতি ধারা, ঠিক আছে? এই যে জীবের বংশগতি ধারা কোথায়, বংশগতিবিদ্যাতে। বংশগতিবিদ্যাতে। আবার জিন কথাটা মনে রাখবা, তার সাথে ক্রোমোজোম মনে রাখবা, ঠিক আছে? তাহলে তুমি যদি বংশগতিবিদ্যা দেখো বা জেনেটিক্স দেখো, তুমি কয়টা কথা মনে রাখবা, এক হচ্ছে তোমার হচ্ছে জিন কথাটা মনে রাখবা, 100% এটা মনে রাখবা। জিনের সাথে রিলেটেড মনে রাখবা ক্রোমোজোম,
ক্রোমোজোম মনে রাখবা, তার সাথে কি মনে রাখবা, বংশগতিবিদ্যা তো তুমি দেখেই নাম দেখেই বুঝতে পারবা, ঠিক আছে। তো এই প্যাটার্নগুলো দেখলে তুমি কি দেখবা, কি বুঝবা, এটা হচ্ছে বংশগতিবিদ্যা। আমি যখন এমসিকিউ সলভ করাবো তখন তোমাকে হচ্ছে আরও সুন্দর করে দেখাই দেবো, একদম এইগুলো থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। তাহলে বিবর্তনবিদ্যা, বিবর্তন মানে তুমি মনে রাখবা, এটা ওয়ান শর্ট টাইপের ক্লাস করতেছি, একটু দ্রুত করতেছি যাতে তোমার রিভিশন হয়ে যায়, ঠিক আছে। তুমি জাস্ট কথাগুলো শোনো, বস থেকে জাস্ট শোনো, কিচ্ছু করা লাগবে না। তাহলে বিবর্তন মানে কি মনে রাখবা, বিবর্তন বলতে আমাদের একটা হচ্ছে একটা ঘটনাকে পরিবর্তিত একটা ঘটনা বোঝায়, বিবর্তন মানে এইরকম একটা কিছু বোঝায়, ঠিক আছে। তো বিবর্তন মানে কি, দেখো পৃথিবীর বিকাশ, পৃথিবী আগে যেরকম ছিল তার চেয়ে কিছু পরিবর্তন হয়েছে, তারপর পৃথিবীর বিকাশ হয়েছে, তারপর জীবের পরিবর্তন, বিবর্তন হয়েছে, ক্রম বিকাশ, এই তথ্যসমূহ নিয়ে আলোচনা করা হয় কোথায়, আমাদের বিবর্তনবিদ্যাতে। বাস্তুবিদ্যা, পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা, এই যে এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা, আমরা হচ্ছে ওই যে যেটা জীবের পরিবেশ অধ্যায়ে যেটা পড়ছিলাম, জীবের পরিবেশ অধ্যায়ে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র, তারপরে খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল, এই জিনিসগুলো যে আলোচনা করছিলাম, জো প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, তো ওই অংশগুলো মূলত আমাদের কিছু বাস্তুবিদ্যার অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে একটা আত্মিক সম্পর্ক বা আন্তঃআণবিক যে সম্পর্ক বা আন্তঃপরিবেশের যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের কি বোঝায়, আমাদের একটা কি বলে, বাস্তুবিদ্যা বলা হয়, ঠিক আছে। এন্ডোক্রাইনোলজি মনে রাখবা, এন্ডোক্রাইনোলজি মানেই হরমোন থাকবে, এন্ডোক্রাইনোলজি মানেই হরমোন থাকবে, ঠিক আছে। এই হরমোন রিলেটেড আমাদের যে জ্ঞান বা হরমোন দিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস, যে আমাদের বিভিন্ন ধরনের হরমোন থাকতে পারে, যেমন তোমার হচ্ছে ট্রিপসিন, কাইনোট্রিপসিন, এইগুলো হচ্ছে তোমার মনে করো একটা হরমোন। তো এই হরমোন নিয়ে যে আলোচনা বা যে জায়গায় আলোচনা করা হয়, ওই শাখাটার নাম হচ্ছে জীববিজ্ঞানের, ওই শাখাটার নাম হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তাহলে এন্ডোক্রাইনোলজি দেখলে কি মনে রাখবা তুমি, হরমোন, যেহেতু বইয়ে হরমোন উদাহরণ আছে, এন্ডোক্রাইনোলজির তোমার অনেকগুলো শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু বইয়ে যেহেতু এই হরমোন কথাটা লিখে রাখছে, তাহলে হরমোন তোমার জন্য ইম্পর্টেন্ট, বুঝছো। এবার জীব ভূগোল, তাহলে জীব ভূগোল, ভৌগোলিক অবস্থান। এবার আসো আমার হচ্ছে ফলিত শাখা কি, আমাদের হচ্ছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক যে অংশগুলো, এটা তো তত্ত্বীয় না, একদম প্রয়োগ করে যে এগুলো আমি শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞানের অংশ, ফলিত জীববিজ্ঞান। তাহলে জীবাশ্ম বিজ্ঞান মানে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম, এই যে জীবাশ্ম থাকবে, জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান জীবাশ্ম বিদ্যাতে। তাহলে শর্টকাটে যদি দিয়ে দেয় একদম সুন্দর করে, তাহলে জীবাশ্ম বললেই তুমি জীবাশ্ম বিজ্ঞান দেখবে। এটা তাহলে কোন শাখার অন্তর্ভুক্ত, ফলিত শাখার অন্তর্ভুক্ত। ওকে, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ কোথায় পাওয়া যায়, জীবাশ্ম বিদ্যাতে। এবার জীবের পরিসংখ্যান বিদ্যা, জীবের পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। এবার পরজীবী বিদ্যা, পরজীবী মানে কি, যারা হচ্ছে নিজের খাদ্য অন্যের উপর নির্ভর করে খায়, বা নিজের খাদ্য তৈরি করার জন্য অন্যের উপর নির্ভরশীল, এরা হচ্ছে পরজীবী মানে নিজে নির্ভরশীল না, পরের উপর নির্ভরশীল করে, এটার অর্থটা হচ্ছে পরের উপর নির্ভরশীল করা, পরজীবী মানে এটা একটা জীব, ঠিক আছে, কিন্তু অন্য জীবের উপর নির্ভর করবে। তাহলে এই ধরনের হচ্ছে পরজীবী, আমাদের হচ্ছে পরজীবী বিদ্যাতে আলোচনা করা হবে। যেমন পরজীবীর বিভিন্ন ধরনের পরজীবিতা, সে জীবন ধারণ করে কিভাবে, তার মনে করো যে জীবন প্রণালীটা কীরকম, এখানে আলোচনা করা হবে পরজীবী বিদ্যা। এবার মৎস্যবিদ্যা, তাহলে মাছ নিয়ে যত কীটপতঙ্গ, তাহলে কীটপতঙ্গের নিয়ে যে আলোচনা, মনে করো ক্ষতি, তারপরে উপকার অপকার সব কিছু দমন, এইগুলো নিয়ে আমাদের কীটপতঙ্গ বিদ্যাতে বা কীটতত্ত্ব আলোচনা করা হবে। কীট মানে মনে রাখবা আমাদের বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে আগাছা টাইপের বা খারাপ টাইপের আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী বা ছোট উদ্ভিদ বা তোমার হচ্ছে প্রাণী, যে কোনো কিছু হইতে পারে। তাহলে কীটতত্ত্ব বলতে কীটপতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা, এগুলো। এবার অণুজীব মানে মনে রাখবা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অণুবীক্ষণিক যন্ত্র, ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে অণুজীব বিজ্ঞান কোনটা, যেগুলো অনেক ছোট ছোট অণুজীব, মানে যাদের জীবন মনে করো যে অনেকটা হচ্ছে উন্নত না, একদম অনুন্নতর মধ্যে আরও হচ্ছে তৃণমূল পর্যায়ের। তাহলে এরা হচ্ছে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক যন্ত্র, এগুলো হচ্ছে অণুজীব বিজ্ঞানে থাকবে। কৃষি বিজ্ঞান তো কৃষি বিষয়ক, চিকিৎসা, তাহলে থাকবে জিন প্রযুক্তি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, অণুজীব বিদ্যাটা, এটা একটু আলাদা করে মনে রাখবা। তাহলে জিন প্রযুক্তি, দেখো জিন প্রযুক্তির ব্যবহার, প্রাণ রসায়ন, পরিবেশ রসায়ন, ঠিক আছে। এবার সামুদ্রিক জীববিজ্ঞান, জীব প্রযুক্তি, মানব পরিবেশের কল্যাণে জীব প্রযুক্তি ব্যবহার করে, ফার্মেসি, এগুলো একটু পড়ে ফেলবা। বায়ো ইনফরমেটিক্স, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। তো কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য কোথায় পাওয়া যায়, বায়ো ইনফরমেটিক্স মনে রাখবা। ইনফরমেটিক্স মানেই হচ্ছে তথ্য, আর বায়ো মানে কি হচ্ছে জীববিজ্ঞান থেকে আসবে। তাহলে বায়ো ইনফরমেটিক্স মানে বোঝাই হচ্ছে আমাদের জীববিজ্ঞান রিলেটেড তথ্য, সার্বক্ষণিক যে তথ্যটা ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। বা ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স।
ক্যান্সার বিষয়ক বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, এটা একটু আলাদা করে মনে রাখবা, ক্যান্সার বিষয়ক বিশ্লেষণ বিজ্ঞান, ক্যান্সার বিষয়ক বিশ্লেষণ বিজ্ঞান, ঠিক আছে। তো এটা একটু আলাদা করে মনে রাখবা, বোঝা গেছে। তাহলে আমাদের ফলিত শাখা এবং আমাদের হচ্ছে ভৌত শাখা, জীববিজ্ঞানের 2টা শাখা কমপ্লিট। এবং আমরা এবার জীববিজ্ঞানের বিভিন্ন ধরনের যে রাজ্য, আমাদের কিংডম, সুপার কিংডম, এইগুলোতে চলে যাব, ঠিক আছে। এগুলো আসো এবার আমাদের হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য মূলত একটা জীবের একটা পরিচয় বহন করতে পারি বা একটা পরিচয় সম্পর্কে জানতে পারি, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। একটা শ্রেণীবিন্যাস করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা জীব সম্পর্কে তুমি A to Z কীভাবে জানতে পারবা, সেটাই মূলত আমাদের শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য। বিভিন্ন ধরনের আমাদের কি থাকবে শ্রেণীবিন্যাসের, এই যে এখানে আমাদের কি থাকবে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, ঠিক আছে। জীবজগতের ভিন্নতার ভিত্তিতে আলোকপাত করে আরোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ, তারপর পূর্ণাঙ্গ জ্ঞানকে আমাদের সংক্ষিপ্তকরণ করাকে বলা হয় এটা, ঠিক আছে, শ্রেণীবিন্যাস। এবার আসে জীববিজ্ঞান, জীবজগৎকে আমরা হচ্ছে কয়েক ভাগে ভাগ করতে পারি। তো জীবজগৎকে যিনি ভাগ করেছেন প্রথমত, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই নামটা অনেক ইম্পর্টেন্ট জীববিজ্ঞানের জন্য। তাহলে ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে প্রথম ভাগ করেন, ঠিক আছে। এবং জীবজগৎকে এর মাঝামাঝি সময় পর্যন্ত উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে ভাগ করা হয়েছিল। কয়েকটা কথা একটু বলি। জীববিজ্ঞানের জনককে মনে রাখবা, জীববিজ্ঞানের জনক একটু এক্সট্রা পড়াশোনা করি, তাহলে আমরা হচ্ছে ফিল করতে পারবো অনেকটা। জীববিজ্ঞানের জনক মনে রাখবা অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। এবং যদি বলা হয় জীববিজ্ঞানকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। এক, আমরা হচ্ছে জীববিজ্ঞানকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে কি প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞানকে মনে রাখবা। আবার উদ্ভিদ বিজ্ঞানকে অ্যারিস্টটলের একজন ছাত্র ছিল, নাম হচ্ছে থিওফ্রাস্টাস। এই থিওফ্রাস্টাস কি করছে? উদ্ভিদ বিজ্ঞানকে আবিষ্কার করছে। থিওফ্রাস্টাস, ওকে। তাহলে এই হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানটাকে আবিষ্কার করছে। অ্যান্ড হচ্ছে প্রাণী বিজ্ঞানকে মনে রাখবে, প্রাণী বিজ্ঞানকে আবার কে আবিষ্কার করছে? অ্যারিস্টটল। প্রাণী বিজ্ঞান আবিষ্কার করছে অ্যারিস্টটল এমন একজন বিজ্ঞানী ছিলেন যে কিনা প্রত্যেকটা জায়গায় তার হচ্ছে অবদান আছে। যেমন করে অর্থনীতিতে অবদান আছে, প্লাস হচ্ছে আমাদের ভূগোল, তারপরে হচ্ছে জীব পরিবেশ, জীববিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন, প্রত্যেকটা জায়গায় দেখবা অ্যারিস্টটল। পূর্বে এরকম একটা আলোচনা ছিল যে অ্যারিস্টটল যেখানে নাই সেখানে কোনো গবেষণার কোনো অপশন নাই, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে বলা হতো, কারণ কি অ্যারিস্টটল এমন একজন বিজ্ঞানী ছিলেন যে সব জায়গায় প্রায় মাথা ঢুকাইছে আর কি। তো ওনার কাজই ছিল এইগুলো। তো জীবজগৎকে আমরা হচ্ছে প্রধানত 2টা ভাগে ভাগ করতে পারি। দেখো জীবজগৎকে প্রধানত 2টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আমাদের জীবজগৎকে আমরা হচ্ছে 2টা ভাগে, একটা হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এ যারা আছে এরা হচ্ছে প্রোক্যারিওটা মানে মনে রাখবা এরা হচ্ছে আদিকোষী। প্রোক্যারিওটা মানে মনে রাখবা এরা হচ্ছে আদিকোষী জীব। প্রোক্যারিওটা মানে কি মনে রাখবো বলো তো? এটা হচ্ছে আদিকোষী জীব, ঠিক আছে। তো প্রোক্যারিওটা মানে আদিকোষী জীব। এবং ইউক্যারিওটা জীববিজ্ঞানে যদি কোনো একটা ভাষায়, জীববিজ্ঞানের কোনো একটা পড়ায় তুমি যদি কি পাও, কথাটা পাও, মানে কথাটা বুঝবা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আদি বোঝায়, ঠিক আছে। কথাটা মানে কি বুঝবা? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আদি বোঝায়, আদি, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি ইউ কথাটা পাই তাহলে বুঝবা এটা হচ্ছে উন্নত, ঠিক আছে। এখন মানে কি? তাহলে প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষী জীব, যার কোষটা হচ্ছে আদিকোষী, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত হবে না, নিউক্লিয়াস অচিহ্নিত হবে, বা দেখা যাবে নিউক্লিয়ার পর্দা এগুলো হচ্ছে খুব বেশি থাকবে না, কিছু ক্ষেত্রে থাকবে প্রাণীতে, ঠিক আছে। তো এইগুলা সাধারণত সুপার কিংডমকে আবার হচ্ছে আমরা একটা ভাগে ভাগ করতে পারি। এটা একটু দাগাই দিই। তাহলে আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি। প্রথমত সুপার কিংডম 1, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি? সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম কি 2। সুপার কিংডম
একে হচ্ছে প্রোক্যারিওটা থাকবে অর্থাৎ আদিকোষী জীব থাকবে, সুপার কিংডম 2-এ হচ্ছে আমাদের ইউক্যারিওটা অর্থাৎ নিউক্লিয়াস, মানে হচ্ছে আমাদের কি থাকবে বলো তো, আমাদের হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত আমাদের প্রাণীগুলো থাকবে। সুপার কিংডম 1-কে আবার একটা ভাগে ভাগ করা যায়, সুপার কিংডম 1-কে আবার এক ভাগ করা যায়, এটা হচ্ছে আমাদের কি মনেরা, ঠিক আছে। তো এই মনেরা হচ্ছে আমি একটা সুন্দর গল্প দিয়ে তোমাকে হচ্ছে মনে রাখাই দিব, অ্যান্ড হচ্ছে বাকিগুলো এমনিতে মনে রাখবে, ঠিক আছে। এখন এরা তুমি কিভাবে মনে রাখতে পারো মনেরা, দেখো সুপার কিংডম 2-এর অংশ কোনটি, নিচে তোমার এভাবে এমসিকিউ আসবে। সুপার কিংডম 1-এর উদাহরণ কোনটি, মনেরা। সুপার কিংডম 1-এ যদি মনেরা থাকে তাহলে সুপার কিংডম 2-এ কি থাকবে, বাকিগুলো, তাহলে এই যে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, তাহলে দেখো আমরা উদ্ভিদ জগৎকে এবার আসো। এবার তোমার হচ্ছে মনে রাখবা এখান থেকে আমাদের তথ্য উপাত্তের ভিত্তিতে, খাদ্যাভ্যাসের ও তথ্য উপাত্তের ভিত্তিতে আরএইচ হুইটেকার জীবজগৎকে প্রথমত জীবজগৎকে প্রথমত 5টি ভাগে ভাগ করেন। জীবজগৎকে প্রথমকে 5 ভাগে ভাগ করেন আরএইচ হুইটেকার, ঠিক আছে। আরএইচ হুইটেকার এটা হচ্ছে 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন এবং এই 5টি রাজ্য 5 কিংডমকে তিনি প্রথম ভাগ করেন, এটা হচ্ছে আরএইচ হুইটেকার। এবং এই হুইটেকার শ্রেণীবিন্যাসের পরবর্তী বিস্তারিত রূপ দেন কে, আরএইচ হুইটেকার। পরবর্তীকালে মার্গুলিস, এটা মার্গুলিস, হ্যাঁ মার্গুলিস মনে রাখবা। মার্গুলিস কী করেন, মার্গুলিস হচ্ছে শ্রেণীবিন্যাসের পরিবর্তিত সম্পূর্ণ রূপ দিয়েছিলেন এবং আমাদের জীবজগৎকে 5টি কিংডমে ভাগ করেছেন কে, আরএইচ হুইটেকার। এবং মার্গুলিস কী করছেন, আমাদের শ্রেণীবিন্যাসের পরবর্তিত রূপ দিয়েছিলেন। এবার সুপার কিংডম 1-কে আমরা হচ্ছে যে ভাগে ভাগ করতে পারি, প্রথমত সুপার কিংডম 1 অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়। দেখো সুপার কিংডম 1-এর যারা হচ্ছে থাকে এরা হচ্ছে আদিকোষ অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত নয়, যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এগুলো হচ্ছে আমাদের মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে বিশিষ্ট এককোষী প্রাণী, ওকে। তাহলে এককোষী, এরা হবে এককোষী, মনে রাখবা। আমি এটা সুন্দর করে একটা তোমাকে হচ্ছে গল্প শোনাই, দেখো মনে রাখবা কিভাবে। দেখো মনেরার হচ্ছে কয়েকটা কথা মনে রাখবা, মনেরা রাজ্যের জন্য তুমি কয়েকটা কথা মনে রাখবা, জাস্ট আমার সাথে একটু জাস্ট মনে রাখো। মনে রাখে তুমি হচ্ছে তোমার মনের সাথে তুলনা করবা। মনেরা মানে কি, মন, ঠিক আছে। মনেরা মানে কি বলো তো, মনেরা মানে মন, তুমি তোমার মনের কথা মনে রাখবা। তাহলে মন সাধারণত কি হয়, মন সাধারণত একটা হয়। মন কি একটা না, মন একটা, এটা দিয়ে মনে রাখবা। মন একটা তার মানে মনে রাখবা যে মন হচ্ছে, মনেরা রাজ্যগুলো হচ্ছে এককোষী প্রাণী, প্রথমত এরা হচ্ছে এককোষী প্রাণী। এরপরে কি মনে রাখবা, মন একটা হলেও আমাদের মনে নানান ধরনের ভাবনা আসে, তাই না, অনেক ধরনের ভাবনা আসে। আমরা চাই যে আমাদের লাইফে কেউ একজন আসুক, এসে আমাদের জায়গাটা দখল করুক, আমাদের মনটা দখল করুক, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের খুব বেশি কপালে জুটে না, তাই না। তো ওই রকম মনে করো এককোষী জীব, এরা হচ্ছে মন সাধারণত একটা হয় কিন্তু অনেককে চায়। এরা মনে করবা যে এরা হচ্ছে ফিলামেন্টাস অর্থাৎ একটির পর আরেকটি, মন এভাবে মনে রাখবা যে অনেককে চায়, তাহলে এরা হচ্ছে ফিলামেন্টাস। কিন্তু মনের অনেক কি থাকে, ফিলোসফি থাকে, এভাবে মনে রাখবা। মনের অনেক ফিলোসফি থাকে, মনের অনেক ফিলোসফি থাকে। ফিলোসফি মানে কি দেখবা, ফিলামেন্টাস, এরা হচ্ছে কি, ফিলামেন্টাস। তাহলে মন একটা হলেও মনের অনেক কি থাকে, ফিলোসফি থাকে। তাহলে এরা মনে রাখবা, ফিলোসফি দিয়ে মনে রাখবা, এরা হচ্ছে ফিলামেন্টাস। অর্থাৎ ফিলামেন্টাস মানে একটির পর একটি তোমার হচ্ছে অনেকগুলা কোষকে যুক্ত করে ফিলামেন্ট গঠন করে, একটির পর আরেকটি কোষকে লম্বালম্বি যুক্ত করে আমাদের ফিলামেন্টাস মানে মনে রাখবা। এই যে মেন্টোস, এই কথাটা অনেকটা ফিলা কথাটা সুতার মতো বোঝায়, মেন্টোস মানে একগুচ্ছ বোঝায়, ঠিক আছে। তাহলে তুমি মনে রাখবা একটার পর একটা কোষকে লম্বা করে ফিলামেন্ট গঠন করে। ফিলামেন্ট মানে আমাদের হচ্ছে এই যে এরকম সুতার মতো অংশ, তাহলে মনে রাখবা এভাবে, এরকম অনেক গুচ্ছ কিছু একটা থাকতে পারে। তাহলে তাহলে মন আমাদের একটা, কিন্তু মনে অনেক ধরনের ফিলোসফি থাকে। তাহলে মন হচ্ছে এককোষী এবং এরা কি ফিলামেন্টাস, দুইটা শেষ। এবার মনে অনেক সময় দেখবা মনে যদি অনেককে রাখতে চায়, তাহলে মন অনেক ক্ষেত্রে কি করে বলতো, মন অনেক ক্ষেত্রে দলবদ্ধ আচরণ করে। তাহলে মন অনেক ক্ষেত্রে আচরণটা কীরকম, দলবদ্ধর মতো। তাহলে মনে রাখবা এরা হচ্ছে কলোনিয়াল। তো মনের রাজ্যের প্রাণীগুলো এরা হচ্ছে কলোনিয়াল। এবার মনে রাখবা মনে অনেক সময় কি থাকে, রাগ থাকে বা ক্রোধ, মনে অনেক সময় কি থাকে, ক্রোধ থাকে। তাহলে ক্রোধ মানে কি মনে রাখবা, ক্রোমাটিন, এরা হচ্ছে এদের কি থাকে, ক্রোমাটিন থাকে।
ক্রোমাটিন থাকে। ক্রোমাটিন জিনিসটা কি? ক্রোমাটিন বস্তু মানে হচ্ছে ক্রোমোজোমের আমাদের হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো যে অংশ সেটাকে বলা হয় ক্রোমাটিন। আমি তোমাকে একটু দেখাই, এই যে নিউক্লিয়াসে ধরো ক্রোমোজোম থাকে, তাহলে ক্রোমোজোম এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমের আমাদের ক্ষুদ্র 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 এই যে পেঁচানো যে সুতার মতো অংশটা, এই সুতার মতো এই অংশটাকে বলা হয় ক্রোমাটিন, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন। তাহলে মনে কি থাকে? মন হচ্ছে একটা, মনে অনেক ফিলোসফি থাকে, বুঝো? মনের রাজ্যে সব কিছু তোমার মুখস্থ হয়ে যাবে। মন একটা, মনে এরা হচ্ছে এককোষী, মনে অনেক ফিলোসফি থাকে। এরা হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি? একটার পর একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত করে ফিলামেন্ট গঠন করে। এরপরে মন হচ্ছে অনেক সময় দলবদ্ধ আচরণ করে, মানে অনেককে চায় আর কি। তখন মন কি? এরা হচ্ছে কলোনিয়াল, অর্থাৎ মনের রাজ্যের প্রাণীগুলো এরা হচ্ছে কি? কলোনিয়াল, অর্থাৎ দলবদ্ধ হয়ে বসবাস করে। এরপরে আমরা কি বললাম? মনে অনেক ক্রোধ থাকে মাঝে মধ্যে। তাহলে মনের ক্রোধ, তার মানে মনে কি থাকে? ক্রোধ দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে মনের ক্রোমাটিন থাকে, অর্থাৎ মনের রাজ্যের প্রাণীগুলোর ক্রোমাটিন বস্তু থাকে। কিন্তু কোনো ধরনের ক্রোধ কেন থাকে? ক্রোধ কেন থাকে? কারণ মনে হচ্ছে কোনো ধরনের কোনো আসলে চাই অনেককে, কিন্তু কোনো ধরনের কোনো নিব্বা নিব্বি থাকে না। নিব্বা বা নিব্বি, নিব্বা বা নিব্বি, সুন্দর না? দেখো নিব্বা নিব্বি মানে কি? মানে তোমার মন তো চাইবে যে নিব্বা অথবা নিব্বি, এটা হচ্ছে উভয়ের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে নিব্বা এবং ছেলেদের ক্ষেত্রে কি? নিব্বির প্রয়োজন। তাহলে এটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি যে মনে অনেক ক্রোধ হয়, কারণ হচ্ছে নিব্বা নিব্বি থাকে না তাই। তো নিব্বা নিব্বি দিয়ে মনে রাখবা, এই নিব্বা নিব্বি দিয়ে তুমি মনে রাখবা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা কি কি মনে রাখবা? নিউক্লিওলাস এবং এটা দিয়ে মনে রাখবা নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা। নিব্বা নিব্বি থাকে না তাই ক্রোধ, তাই না? নিব্বা নিব্বি থাকে না, কারণ কি? নিব্বা নিব্বি থাকে না, তাহলে এটা মনে রাখবা। তাহলে নিউক্লিয়ার পর্দা এরা হচ্ছে নিব্বা নিব্বি পায় না, এ কারণে এরা কি? ক্রোধে ভুগে। তাহলে মনের ক্রোধ হয় নিব্বা নিব্বি না থাকলে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি কি থাকে না? মনের রাজ্যে নিউক্লিওলাস থাকে না এবং নিউক্লিয়ার পর্দাটা থাকে না। ওকে, দেখো কত সহজ করে। এবার আসো, এবার অনেক সময় আমাদের কি হয় বলো তো? আমাদের কি হয়? এবার এখানে আসো। এবার হচ্ছে অনেক সময় আমাদের মন যখন এই অন্য মনস্ক থাকে, তখন আমাদের ফ্যামিলিতে এটা হচ্ছে যদি টের পায় তাহলে তো সহ্য করতে পারবে না। তখন আম্মারা কি করে? অনেক বেশি ভালোবেসে ফেলে, তাই না? অনেক বেশি ভালোবাসলে আবার অনেক সময় কি করে? আমাদের মায়েরও দেয়, তাই না? তাহলে এটা একটু মনে রাখবো আমরা। কীভাবে মনে রাখবো? দেখো আমি জাস্ট গল্পটা শেষ করে তোমাকে হচ্ছে বলতেছি। দেখো তোমাকে হচ্ছে বলতেছি, তাহলে মা সাধারণত কি করে? মা এগুলো দেখার পর মাঝে মধ্যে মায়ের তোমার কি করবে? প্রথমত মায়ের দিবে, তাই না? মায়ের কি দেয় বলো তো? পেন দেয়, ঠিক আছে? মায়ের পেন দিবে। কে দিবে? মা দিবে। কেন? তোমার হচ্ছে এই যে অন্য মনস্ক দেখার কারণে। তো এটা দিয়ে তুমি মনে রাখবা, পেন দিয়ে মনে রাখবা এদের হচ্ছে প্লাস্টিড থাকে, এদের কোষে কি থাকে? প্লাস্টিড থাকে। দিয়ে মনে রাখবা এন্ডোপ্লাজমিক জালিকা। কিন্তু এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই। এগুলো হচ্ছে থাকে না। তুমি এভাবে মনে রাখতে পারো যে মায়েরা অনেক ভালোবাসে, তারা হচ্ছে কি করে না বলো তো? বাইরের শত্রুদের মতো মায়ের দেয় না, হচ্ছে কি করে না? পেনও দেয় না। ফলে আমরা হচ্ছে বাইরের কারো কাছে মায়ের খেলে আমাদের চোখ দিয়ে জল বের হয়, কিন্তু আমাদের জল বের হয় না, তাই না? তো এইভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো আমাদের মায়ের দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, আর হচ্ছে কি আমাদের জল দিয়ে জালিকা। এদের কি থাকে না? এগুলো হচ্ছে থাকে না, ঠিক আছে? এগুলো হচ্ছে থাকে না, কিন্তু রাইবোজোম আছে। মনে রাখবা রাইবোজোম উদ্ভিদ এবং প্রাণীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে
থাকবেই, ঠিক আছে, রাইবোজোম থাকবে। ওকে, তাহলে কোষ এরা হচ্ছে কোষ দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ করে। তাহলে কোষ দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ করে, এটা একটু মনে রাখবা। দ্বিবিভাজন প্রক্রিয়া, ঠিক আছে। দ্বিবিভাজন কোনটা? ওই যে নিব্বা নিব্বি নেওয়ার যে ব্যাপারটা, নিজে নিজে একা একা থাকতে চায় না, কেউ না কেউ থাকবে, আজ এটা তো কাল ওইটা, এরকম টাইপের। তো ওইটা মনে করো যে দ্বিবিভাজন নীতি। তাহলে প্রধানত এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। যাদের প্লাস্টিড নেই, মনে রাখবা, যাদের প্লাস্টিড থাকে না এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। যাদের প্লাস্টিড থাকবে না এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে, ঠিক আছে। কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। যাদের মনে করো যে খুবই কম পরিমাণে প্লাস্টিড আছে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করবে। এদের উদাহরণ হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল এবং হচ্ছে ব্যাকটেরিয়া। নীলাভ, সবুজ শৈবাল এবং হচ্ছে ব্যাকটেরিয়া। নীলাভ, সবুজ শৈবাল এবং কি ব্যাকটেরিয়া। তুমি এটা মনে রাখতে পারো বাঁশ কথাটা দিয়ে তুমি মনে রাখতে পারো। তাহলে মনে রাখবা এটার উদাহরণ মনে রাখবা। এটার উদাহরণ হচ্ছে বাঁশ। এটার উদাহরণ হচ্ছে বাঁশ। তাহলে এটা কি এখান থেকে আমাদের হচ্ছে বা দিয়ে মনে রাখতে পারো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর দন্ত স দিয়ে এটা কি মনে রাখবা ব্যাকটেরিয়া। ওকে, সরি, এটা হচ্ছে শৈবাল। তো কেমন শৈবাল? নীলাভ, সবুজ শৈবাল। নীলাভ, সবুজ শৈবাল, ঠিক আছে। তাহলে দেখো আমরা জাস্ট মনেরা রাজ্যের গল্পটা একটু হচ্ছে এবার জাস্ট রিপিট করি। তাহলে দেখো আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে প্রথমত মন ছিল আমাদের। মন একটা, মনের অনেকগুলা ফিলোসফি থাকবে। তাহলে মন এরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস, এবং ফিলামেন্টাস মানে কি একটার পর একটা কোষ লম্বালম্বিভাবে সাজানো থাকবে, এটাকে বলা হয় ফিলামেন্ট, এবং ফিলামেন্টগুলা সাজানো থাকে। এবং এরপরে কি থাকবে? এরা মনের কি থাকবে? বিভিন্ন দলবদ্ধভাবে থাকতে পারে। এরা হচ্ছে কলোনিয়াল। এবং মনের কি থাকবে? ক্রোধ থাকবে, মানে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু কি নেই? নিব্বা নিব্বি নেই, তার মানে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস নেই। এরপরে আমরা কি মনে রাখতে পারি? আমাদের মায়েরা অনেক হচ্ছে আমাদের মনটা বুঝতে পারার পর আমাদের অনেক ভালোবাসে। কি করে না? আমাদের মায়ের দেয় না, অ্যান্ড কি করে না? পেনও দেয় না। সে ফলে আমাদের হচ্ছে কান্নারও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড প্লাস্টিড, অ্যান্ড হচ্ছে কোনো ধরনের কোনো জালিকা থাকে না মনের রাজ্যের প্রাণীতে, কারণ কি এরা হচ্ছে অনুন্নত শ্রেণী, ঠিক আছে। এরপরে চলে আসো, এরপরে হচ্ছে কোথায় ছিলাম? এরা হচ্ছে এদের কি থাকবে? রাইবোজোমটা থাকবে, এদের রাইবোজোমটা থাকবে। এবং তার সাথে সাথে এদের হচ্ছে কি থাকবে না বলতো? এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া দেখায় এবং প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কেন শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? কারণ প্লাস্টিড নেই। প্লাস্টিড যদি থাকতো তাহলে এরা হচ্ছে উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতো। কারণ প্লাস্টিডে কি থাকে? প্লাস্টিডে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল হচ্ছে আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে, এ কারণে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে, ঠিক আছে। এবং এটার উদাহরণ হচ্ছে বাঁশ দিয়ে মনে রাখতে পারি। বাঁশ, দেখো মনের এই যে এত কিছু সেন্টি খাওয়ার পরে আমরা কি তো বাঁশই খাবো, তাই না? তাহলে মনের সাথে মিল কিসের? বাঁশের মিল। তাহলে বাঁশ মনে রাখবা। তাহলে বাঁশ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, অ্যান্ড হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল। এবার আসো সুপার কিংডম 2। তোমাকে আরও একটা জিনিস বলি, আমাদের মনেরা রাজ্যর এই যে প্রত্যেকটা চিত্রগুলো, এই চিত্রগুলো একটু মনে রাখবা। এই যে ব্যাকটেরিয়া, এটাকে বলা হয় ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আমাদের নীলাভ, সবুজ শৈবাল। তো এটা মনে রাখবা, ঠিক আছে। এই চিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এই চিত্র দিয়ে দিবে, দেন তোমাকে বলবে নিচের চিত্র ক বা চিত্র 1-এর তথ্যগুলোর সাহায্যে এটা হচ্ছে বিশ্লেষণ করো, বা এর জীবন প্রক্রিয়া ব্যাখ্যা করো, বা এর হচ্ছে ডিটেলস A to Z, ঠিক আছে। এবার সুপার কিংডম 2 এরা কারা? এরা হচ্ছে ইউক্যারিওটা, অর্থাৎ নিউক্লিয়াস থাকবে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে। ওকে, তাহলে এরা হচ্ছে প্রকৃত কোষী, মনে রাখবা, এরা প্রকৃত কোষী, অ্যান্ড হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত হবে, নিউক্লিয়াসটা সুগঠিত হবে। হ্যাঁ, এবং এককোষী, বহুকোষী এবং কলোনি আকারে, এরাও কলোনি আকারে। তাহলে এরা হচ্ছে এরপরে প্রোটিস্টা আসো, রাজ্য 2 প্রোটিস্টা এরা হচ্ছে এককোষী, বহুকোষী। জাস্ট পার্থক্যগুলো খুঁজে বের করবে মনেরা দিয়ে, তুমি হচ্ছে পার্থক্যগুলো খুঁজে বের করবে। পার্থক্য কোন জায়গায়? দেখো এককোষী ছিল মনেরা, এবং এই প্রতিষ্ঠাতে এসে হলো কি এরা এককোষী, বহুকোষী 2 ধরনেরই হতে পারে, একক বা দলবদ্ধ 2 ধরনের হতে পারে। ফিলামেন্টাস, এটা হচ্ছে উভয়ের প্রয়োজন। এবং নিউক্লিয়াস বিশিষ্ট, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ওদের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস ছিল না, ঠিক আছে। কারণ কি ইউক্যারিওটা ছিল না, ওটা ছিল প্রোক্যারিওটা। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। কারণ নিউক্লিয়াস যদি সুগঠিত হয়, মনে রাখবা নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা কোনটা জানো? এই যে নিউক্লিয়াস, এই যে আমরা হচ্ছে নিউক্লিয়াস আঁকাচ্ছি, এখানে আমাদের নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসকে ঘিরে যে পর্দা এটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা। এবং আমাদের এই যে ক্রোমাটিন এই যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্রোমাটিন থাকে, এই যে জালিকাগুলা, এইগুলোকে বলা হয় ক্রোমাটিন
ক্রোমাটিন বস্তু। তো ক্রোমাটিন বস্তু যদি নিউক্লিয়ার পর্দায় না থাকে তাহলে ক্রোমাটিন বস্তু তো আমাদের থাকবে না সাধারণত, তাই না? ক্রোমাটিন থাকে আমাদের মনে রাতে ছিল, এটা তো আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মিল। তাহলে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা তারা পরিবৃত্ত থাকবে, কারণ কি এটা উন্নত শ্রেণী। ওকে, ক্রোমাটিন বস্তুতে আমাদের ডিএনএ এবং আরএনএ থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ এবং আরএনএ এবং কি থাকে, প্রোটিন থাকে। প্রোটিস্টা দিয়ে প্রোটিন মনে রাখবে, প্রোটিস্টা দিয়ে প্রোটিন। এরা হচ্ছে শোষণ ফটোসিনথেটিক, দুই ধরনেরই, কারণ উন্নত। এই যে মনে রাখবা অ্যামিবা এবং ডায়াটম, উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ কোনটি এবং চিত্রগুলা, অ্যামিবা এবং ডায়াটম এবং কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা হচ্ছে অযৌন প্রজনন ঘটায়। প্রজনন মানে কি, নিজের বংশ বৃদ্ধি ঘটানো হয় করে, নিজের বংশ যেভাবে বৃদ্ধি ঘটানো করে, বৃদ্ধি ঘটাতে পারে, ঠিক আছে ওইটা। তাহলে কনজুগেশন, এবার আসো কনজুগেশন মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, কোনো ভ্রূণ গঠিত হয় না। আচ্ছা, উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী বহুকোষী শৈবাল। অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী বহুকোষী শৈবাল। এবার হচ্ছে ফানজাই হচ্ছে অধিকাংশ স্থূলজ মৃতজীবী পরজীবী, এরা হচ্ছে ফানজাই। এই যে চিত্রগুলো কিন্তু মাস্ট বি মনে রাখা লাগবে তোমার। এবং এদের হচ্ছে এককোষী বা মাইসিলিয়াম মানে কি, সরু সুতার মতো অংশ। মাইসিলিয়াম মানে সরু সুতার মতো অংশ, মাইসিলিয়াম বিদ্যমান থাকে কোথায়, ফানজাইতে, ঠিক আছে। এবং মনে রাখবা কোষ প্রাচীর কাইটিন বস্তু দ্বারা, কারণ কি এর উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম বা ব্যাকটেরিয়া এবং ছত্রাক, পেনিসিলিয়াম, মাশরুম। তাই এটা হচ্ছে মনে রাখবা ছত্রাকের একটা উদাহরণ হচ্ছে, ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের হচ্ছে কোষ প্রাচীরটা কাইটিন দ্বারা নির্মিত। এ কারণে কাইটিন একটা পর্দার নাম, ঠিক আছে, বা একটা পদার্থের নাম। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে, কারণ কি আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে খাদ্য গ্রহণ যেহেতু শোষণ পদ্ধতিতে, তার মানে প্লাস্টিড কিছুটা হলেও আমাদের অনুপস্থিত থাকে এই জায়গায়, তাই না? এবং ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ওকে, তাহলে এবার আসো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, কারা, ফানজাই। এর উদাহরণ হচ্ছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। ওকে, এবার আসো প্লান্টি মনে রাখবা। প্লান্ট কথাটা যদি কারোর সাথে পাও জীববিজ্ঞানে, তাহলে ওটা মনে রাখবা, ওটা একটা হচ্ছে উদ্ভিদ। প্লান্টি মানে হচ্ছে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, ঠিক আছে। এই দেখো সবুজ উদ্ভিদের উদাহরণ যেমন কাঁঠাল গাছ, আবৃতবীজী একটা উদ্ভিদ। তাহলে এর হচ্ছে মনে করো উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে তুমি মনে রাখবা প্লান্টি উদ্ভিদ বা প্লান্টি কোন রাজ্যের প্রাণীগুলার হচ্ছে টিস্যুতন্ত্র সবচেয়ে বেশি বিদ্যমান বা উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এটা মনে রাখবা প্লান্টি, অর্থাৎ উন্নত উদ্ভিদ। এরা হচ্ছে ডিপ্লয়েড পর্যায়ে শুরু করে, স্থূলজ অ্যানাইসোগ্যামাস, ঠিক আছে। যৌন জনন প্রক্রিয়া এদের হচ্ছে অ্যানাইসোগ্যামাস ও ইউগ্যামাস, এরকম হচ্ছে আমাদের তিনটা পার্ট আছে, যারা হচ্ছে আকার আকৃতি অথবা শরীরবৃত্ত পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মাধ্যমে। অ্যানাইসোগ্যামাস হচ্ছে তোমার হচ্ছে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ, অর্থাৎ আমাদের হচ্ছে পুংজনন এবং আমাদের যে ডিম্বকের সাহায্যে, আমাদের পুংকেশর এবং ডিম্বকের সাহায্যে যে অংশটা হচ্ছে মিলিত হয় সেটাকে বলা হয় জাইগোট, তাই না? আমাদের জাইগোটের ক্ষেত্রে আমাদের যেটা ঘটে অ্যানাইসোগ্যামাসে, আমাদের হচ্ছে শুক্রাণুটা হচ্ছে আমাদের কি হয়, বড় হয়, বা শুক্রাশয়টা আমাদের বড় হয়। আমাদের শুক্রাণু মনে করো শুক্রাণু এন্ড হচ্ছে ফ্লাজেলা অবস্থান থাকে, এই মনে করো শুক্রাণু। তাহলে শুক্রাণু মনে করো ছোট অবস্থায় থাকে, এবং আমাদের আইসোগ্যামাসে যেটা হয়, আমাদের ডিম্বাণুটা বড় থাকে, আকারটা সমান হয় না। তো আকার সমান না হলে এটা বলা হয় অ্যানাইসোগ্যামাস। যদি আকার